এত নির্মম ঘাতক কিভাবে পরিণত হলো আসমা আক্তার? সে কি একাই কাজটি করেছে? একাই এত বড় একটা দেহ টুকরো টুকরো করছে? কিন্তু কোন পরিস্থিতিতে কেন এই আসমা আক্তার এত ভয়ঙ্কর নারী হিসেবে সামনে চলে আসলো? একে তো আসমা আক্তার নারী, তারপর তিনি স্ত্রী, তার উপর তিনি 2 সন্তানের জননী। এমন একজন নারী কেন আত্মঘাতী হলো? কেন স্বামী জিয়াউদ্দিন সর্দার তাকে টুকরো টুকরো করলো? এবং এই হত্যাকাণ্ড খুবই বিভৎস, চোখে দেখার মতো না। দেখেন কি করছে। এটা শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত ওসি বলছে যে আসমা গত মঙ্গলবার তার স্বামীকে হত্যার পর মরদেহ থেকে হাত পা টুকরো করে আলাদা মাংসে রূপান্তর করে, টুকরো করে মাংস আলাদা করে, হাত পা টুকরো করে। এর কিছু অংশ তিনি পদ্মা নদীতে ফেলে দেন, কিছু অংশ একটা সড়কের পাশের ডোবায় ফেলেন, আর কিছু অংশ একটা ড্রামে ভরে আরেক বাসার ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা 99-এ কল দেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব স্বীকার করেন, সামাল দিতে পারেনি। একটা মানুষের বড় মৃতদেহ, সেটাকে হাত পা আলাদা করে এরকম নদীতে ফেলে দেয়া, নর্দমায় ফেলে দেয়া, ফ্রিজে ভরার চেষ্টা করা, এইটা কঠিন কাজ। লেখা হচ্ছে যে পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটা ডোবা থেকে মাথা সহ হাড় উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং লোহার রড উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এবং পুরো প্রক্রিয়াটি সে একাই করছে কিনা বোঝা যাচ্ছে না। এই জিয়াউদ্দিন ছিল ওই শরীয়তপুরের, বলা হচ্ছে মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্দারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ফেসবুকে তাদের সঙ্গে 8 বছর আগে বিয়ে হয়, যোগাযোগ হয় এবং 8 বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে আসমা তার স্বামীকে হত্যা করছে বলে বোঝা যাচ্ছে। এবং 2018 সালে জিয়ার সাথে, অর্থাৎ যাকে নির্মমভাবে হত্যা করা হলো, সেই জিয়ার সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় পিরোজপুরের মেয়ে আসমা আক্তারের। তারা দুইজনই বিবাহিত ছিলেন এবং দুইজনের ঘরেই 2টা করে বাচ্চা ছিল। গত বছরের মে মাসে জিয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে। এরপর জড়ায় পড়ে পারিবারিক এই ঝুট ঝামেলায়। তার তাদের এটা হলো দ্বিতীয় সংসার, দুইজনেরই দ্বিতীয় সংসার। পারিবারিক কলহ, কোন্দল, কি কারণ বিস্তারিত জানা যায়নি। কিন্তু আমি চিন্তা করছি একটা কথা, যদি আসমা আক্তার একাই করে থাকে, এত নির্মম ঘাতক কিভাবে পরিণত হলো আসমা আক্তার? সে কি একাই কাজটি করেছে? একাই এত বড় একটা দেহ টুকরো টুকরো করছে? যখন সে টুকরো টুকরো করলো, 8 বছরের সংসার, জানি না এখন কি দুইজন মারপিটের মধ্য দিয়ে, রাগে জেদে, নিশ্চয়ই এই সময় মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা পেয়ে বসে। এই যে কাজটা করলো, পরে সামাল দিতে পারেনি। কিন্তু এই কাজটা একজনের পক্ষে, একটা নারীর পক্ষে, একজন নারী আমাদের সমাজে মমতাময়ী হয়, সাধারণত তারাই ভিকটিম হয় বেশি। কিন্তু কোন পরিস্থিতিতে কেন এই আসমা আক্তার এত ভয়ঙ্কর নারী হিসেবে সামনে চলে আসলো, এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করলো? এবং বোঝা যাচ্ছে ঘটনা প্রবাহ দেখে সে একাই পুরো কাজটা করলো। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন মানসিক অবস্থায় এটা করতে পারলো, এইটা জানা মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং চিন্তাশীল মানুষদের জন্য অত্যন্ত জরুরি। এই পর্যায়ে উন্নীত হয় কিভাবে একজন নারী? শরীয়তপুরের ঘটনা, পিরোজপুরের মেয়ে, সে শরীয়তপুরে এসে এই ঘটনা ঘটাইছে। কল্পনা করেন, আপনি শুধু সিনেমাটা চিন্তা করেন। একটা নারী
স্বামীকে হত্যা করলো, হত্যা করে টুকরো টুকরো করলো, তারপরে হাত পা বিচ্ছিন্ন করলো, তার কিছু অংশ নদীতে ফেললো, কিছু অংশ নর্দমায় ফেললো, তার আবার কিছু অংশ সে ড্রামে ভরে ফ্রিজে রাখতে গেল, তারপর ধরা পড়লো। দুর্গন্ধটা বেরোলো। যদি পুরোটাই যদি নর্দমা বা পানিতে ফেলে দিত তাহলেও বাঁচত কিনা জানি না, এটা বের হতো হয়তো অন্যভাবে। কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটার শুধু আমি মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি, চিন্তা করেন একটু, আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি আমি সুস্থ থাকতে পারবো না। কিন্তু এই নারী আসমা আক্তার কিভাবে পারলো, এটার যারা শুধু রিপোর্ট করে ছেড়ে দিয়েন না, কেন কোন প্রেক্ষিতে এই পর্যায়ে উন্নীত হতে পারে, এটার পুরো যদি ইতিহাস বৃত্তান্ত যদি সামনে আনা যায়, তার থেকে অন্তত পরিবারে পরিবারে যেই পারিবারিক নৃশংসতা চলে সেখান থেকে একটা সলিউশনের জায়গা বা বোঝা যাবে যে একজন মানুষকে রক্ত মাংসের মানুষ তো এই পর্যায়ে উন্নীত হতে দেয়া যাবে না।